পোর্টল্যান্ডের ১০৪ বোকল্যান্ড স্ট্রিটের বাগানের এক কোণে পিঁপড়ে আর পোকাগুলো জটলা করছিল, কিন্তু অদ্ভুত ঠান্ডা একটা অনুভূতি মিলিয়ে যেতেই সেগুলো আস্তে আস্তে সরে গেল। যার এই এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা আছে তার নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা নেই। নিজের লক্ষ্য পূরণ হওয়ার পর হ্যাজেল মনে মনে ভাবল এবং দ্রুত বাগানের দিকে হাঁটতে শুরু করল। ফিরতে তার কোনো তাড়াহুড়ো ছিল না। সে লাল চাঁদ, ঠান্ডা বাতাস আর ফুলের মিষ্টি গন্ধ উপভোগ করছিল। অনেকক্ষণ হাঁটার পর হ্যাজেল বাগান থেকে বেরিয়ে নিচতলার হলরুমে ঢুকে পড়ল। সেখানে তখনও কিছু অতিথি টেক্সাস হোল্ডেম খেলছিল, তবে অনেক ভদ্রমহিলা ও ভদ্রলোক বিদায় নিচ্ছিলেন। হ্যাজেল তার মা রিয়ানাকে খুঁজে পেতেই দেখল তার বাবা মাস্ট কয়েকজন ভদ্রলোকের সাথে গল্প করতে করতে নিচে নেমে আসছেন। রিয়ানা তার মেয়েকে কাছে ডাকলেন এবং স্বামীর দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে সবাইকে অভিবাদন জানালেন। তিনি বললেন, তোমরা কি বাড়ি ফেরার জন্য তৈরি? আগামীকাল সকালে তোমাদের একজন খুব গুরুত্বপূর্ণ অতিথির সাথে দেখা করতে হবে। মাস্ট মাথা নাড়লেন এবং বললেন, আমি পোর্টল্যান্ডের আরও একটা সিগারেট ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু অন্য একটা কাজের জন্য তা আর হল না। রিয়ানা ডোয়াইন দান্তেস এবং অন্যদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কি নিয়ে কথা বলছেন? শুনতে খুব মজার মনে হচ্ছে। মাস্ট নিজের শরীর ঘুরিয়ে হেসে বললেন, ডোয়াইন বলছিল সাদার্ন কন্টিনেন্টে থাকার সময় সে ভূতের মুখোমুখি হয়েছিল। সে আর তার সঙ্গীরা মাঝরাতে হঠাৎ জেগে উঠে দেখল তাদের চোখ খোলার কোনো উপায় নেই। শরীর খুব ভারী মনে হচ্ছিল, যেন কেউ তাদের ওপর চেপে বসে আছে। ডোয়াইন দান্তেস আর তার সঙ্গীরা অনেক শক্তি লাগিয়ে সেই অবস্থা থেকে মুক্তি পেয়ে বিছানা থেকে নেমে এল, কিন্তু তারা দেখল তাদের রুম খুব ঠান্ডা হয়ে গেছে, যদিও ইস্ট ব্যালামের আবহাওয়া বেশিরভাগ সময় গরম থাকে। ডোয়াইন আর তার সঙ্গীরা ডাবল ব্যারেলড শিকারের রাইফেল নিয়ে পুরো রাত পাহারা দিল। সূর্য ওঠার পরপরই তারা দ্রুত সেই শহর ছেড়ে চলে গেল। এই গল্প শুনে রিয়ানা আগ্রহ নিয়ে ডোয়াইন দান্তেসের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি? ভূত কি সত্যিই থাকে? ডোয়াইন দান্তেস হাসি মুখে মাথা নাড়লেন। তিনি বললেন, সেটা আমি জানি না। হয়তো আমি আর আমার সঙ্গীরা খুব কঠিন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলাম, আর আমাদের শরীর ও মন তখন ঠিকঠাক কাজ করছিল না। হয়তো সেখান থেকেই এসব সমস্যা হচ্ছিল। এই গল্পগুলো সে অ্যান্ডারসনের একটা অভিজ্ঞতা থেকে নিয়েছিল। ফক্সিয়ের সবথেকে শক্তিশালী হান্টার যখন একটা গহীন জঙ্গলের মন্দিরে অনুসন্ধান করছিল, তখন সে এক স্পেক্টারের মুখোমুখি হয়েছিল, যা সারা রাত এক ভয়ের পরিবেশ তৈরি করেছিল। ভূত হ্যাজেল বাগানের দিকে ফিরে তাকাল। তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সে সেটা চেপে নিল। সে কোনো কথা বলল না, চুপচাপ তার বাবা মায়ের বিদায় নেওয়া শুনল এবং তারপর তাদের সাথে বাড়ি ফিরে গেল। গভীর রাতে ঘুমের গাউন পরা হ্যাজেল বারান্দায় গিয়ে পর্দার ফাঁক দিয়ে দাঁড়াল। সে বুকল্যান্ড স্ট্রিটের ম্যানহোলের দিকে তাকাল। সেই ম্যানহোলের দিকে তাকাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন সে কোনো এক ভয়ানক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা মনে করে ফেলল। সে জোর করে নিজের দৃষ্টি সরিয়ে নিল, দুবার লম্বা শ্বাস নিল এবং বিছানার দিকে হাঁটতে শুরু করল। এই সময় সে নিজের ঠোঁট কামড়ে ধরে মনে মনে বিড়বিড় করল, ওটা নিশ্চয়ই কোনো রেত ছিল, একদম নিশ্চিত। আমার সান ডোমেনের কোনো আইটেম বা কবচ দরকার। হ্যাজেল যখন ম্যানহোলের দিকে তাকাচ্ছিল, ডোয়াইন দান্তেসও তখন একই কাজ করছিল। ডোয়াইন ভাবল, অনেক দিন হয়ে গেল। ট্রিসি নামের সেই ডেমোনেস কেমন আছে, সে সুস্থ হয়েছে কিনা আর এখান থেকে চলে গেছে কিনা, সেটাই ভাবনার বিষয়। ভালো যে হ্যাজেলকে আমি ভয় দেখানোর পর সে আর ম্যানহোলের আশেপাশে আসার সাহস পায়নি। ডোয়াইন লোহার ল্যাম্পপোস্টগুলোর দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ল। সে লোহার সিগার কেসটা খুলল এবং পুরো আয়নার ভেতরে তার রেথ ম্যারিওনেটকে হাজির করল। সে সিদ্ধান্ত নিল ট্রিসির অবস্থান নিশ্চিত করতে সেনরকে ম্যানহোলের নিচে পাঠাবে। সে চায় না এই ডেমোনেস কোনো ঝামেলা করুক। তাছাড়া ডোয়াইন দান্তেসের ছদ্মবেশের খুব কাছেই এই সুয়ারের অবস্থান। ট্রিসির আশেপাশে থাকাটা ডোয়াইন একদমই চাইছিল না। সে চাইছিল ট্রিসি যেন দ্রুত সুস্থ হয়ে কাজ শুরু করে, যাতে সে বকল্যান্ড স্ট্রিট ছেড়ে চলে যায়। ডোয়াইন ভাবল, সেনরকে মাঝে মধ্যে এখানে দেখা গেলে আমার তৈরি করা চরিত্রের সাথেও মিল থাকবে। সে তো এখানে থাকে না, আর সুয়ারের ভেতরে কোনো গোপন রহস্য আছে ভেবেই সে বারবার এখানে ঘুরে বেড়ায়। ডোয়াইন ম্যারিওনেটকে ল্যাম্পপোস্টের ওপর দিয়ে ম্যানহোলের ভেতরে পাঠিয়ে দিল, যাতে সে রেত ফর্মে ট্রিসির লুকানো জায়গার দিকে দ্রুত এগিয়ে যেতে পারে। সেই জায়গায় পৌঁছানোর আগেই সেনর দেখল চারপাশটা একদম খালি। ডোয়াইন ভাবল, সে কি সুস্থ হয়ে চলে গেছে? সে ম্যারিওনেটকে আরও এগিয়ে নিয়ে গেল এবং ঠিক সেই জায়গায় থামাল যেখানে ট্রিসি আগে বসে থাকত। সে দেখল জায়গাটা একদম পরিষ্কার। শুধু যে মাটি ভেজা বা কাদামাথা নেই তা না, এমনকি দেয়ালের শ্যাওলাও নেই, খাবার কোনো অবশিষ্টাংশও নেই। ডোয়াইন ভাবল, মেয়ে হওয়ার পর সে কি জীবাণুভীতিকর হয়ে গেছে? হয়তো সে আগে থেকেই এমন ছিল।
সেনর এর দৃষ্টি দিয়ে ডোয়াইন চারপাশটা ঘুরে দেখল এবং নিশ্চিত হল যে ট্রিসি হয়তো চলে যায়নি, অথবা একদিনের বেশি আগে যায়নি, কারণ এর বেশি সময় হলে জায়গাটা এভাবে পরিষ্কার রাখা অসম্ভব। ডোয়াইনের এই চিন্তা মাথায় আসতেই সেনরের কানে হালকা পায়ের আওয়াজ এল। সেনর ফিরে তাকাতেই দেখল ট্রিসি কালো গাউনে দাঁড়িয়ে আছে। ডেমনেস এর লম্বা কালো চুলগুলো ঘাড়ের ওপর ঝুলে আছে, যা তার বয়সের অন্যদের থেকে একদম আলাদা। চুলগুলো খুব সাধারণ আর পরিপাটি। ফ্যাকাশে মুখে কিছুটা রক্তিম আভা ফিরে আসায় ট্রিসিকে রাতে ফোটা কোনো স্বপ্নময় ফুলের মতো দেখাচ্ছিল। ডোয়াইন মনে মনে বলল, ডেমনেসের মতো দেখতেই বটে। ভাগ্য ভালো মাঝে একটা ম্যারিওনেট আছে, নইলে আমি শুধু তাকিয়েই থাকতাম। হ্যাঁ, একজন মৃত মানুষকে তো আর প্রলুব্ধ করা যাবে না। ডোয়াইন ট্রিসির দিকে তাকাল, যার চেহারা শান্ত থাকলেও সে অদৃশ্য সুতো ছেড়ে সতর্ক হয়েছিল। ট্রিসি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুমি কোথায় গিয়েছিলে? ডোয়াইন ম্যারিওনেটের মাধ্যমে হাসল এবং সেনরকে দিয়ে বোকাশোকা জলদস্যুর মতো শোনাল এমন ভাষায় উত্তর দিল, তুমি কি যেখানে ঘুমাও সেখানে প্রাকৃতিক কাজ সারতে চাও? ট্রিসি হালকা বিরক্ত হয়ে বলল, আর কিছু কি বলার আছে? সেনর আর এই বিষয় নিয়ে কথা না বাড়িয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রায় সুস্থ হয়ে গেছ। ট্রিসি হাসল এবং বলল, একদম ঠিক, আমি কালই চলে যাব। সে একটু থেমে তার সরু চোখ দুটো ছোট করল এবং বলল, সত্যি বলতে মাঝে মধ্যে আমার সন্দেহ হয় তুমি আসল সেনর কি না। ডোয়াইন ভাবল, অবশ্যই আমি আসল। তোমার জিজ্ঞেস করা উচিত সে জীবিত নাকি মৃত। ডোয়াইন কৌতূহল নিয়ে সেনরকে দিয়ে জিজ্ঞেস করাল, তুমি কেন এমনটা বলছ? ট্রিসি রেথের মুখের দিকে তাকিয়ে বলল, সবাই বলে সেনর নিজের ইচ্ছা পূরণে ব্যস্ত থাকে আর সুন্দরী নারী বা পুরুষের প্রতি তার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু তোমাকে দেখে আমার মনে কোনো কামনার স্পন্দন নেই। আমার মনে হয় আসল সেনর হলে সে চুক্তির মধ্যে এমন একটা শর্ত দিত যা আমি চাইতাম না। ডোয়াইন 2 সেকেন্ড চিন্তা করে সেনরকে দিয়ে একটা অসহায় হাসি হাসাল। সে বলল, আমি ভয় পাই যে তোমার মায়ায় পড়ে আমি হয়তো নিজেকে হারিয়ে ফেলব। ট্রিসির চেহারা সাথে সাথে বদলে গেল। এটা আসলে একটা কারণ ছিল কেন সে এই প্রসঙ্গটা তুলেছিল। একজন ডেমনেস অফ প্লেজারের কাছে যারা নিয়মিত নিজের ইচ্ছা পূরণ করে তারা শিকারের মতো। ডোয়াইন এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ম্যারিওনেটকে দিয়ে বলল, তুমি কি আগামীকাল নিজের লক্ষ্যের পেছনে ছুটবে? রাজকীয় রক্ষী বাহিনীর ক্যাপ্টেন তোমাকে চেনে, আর তোমার চেহারাও তার জানা। ট্রিসি নিচু স্বরে হাসল এবং বলল, চিন্তা করো না, আমার কাছে একটা দারুণ পরিকল্পনা আছে। ট্রিসি তার শরীর একটু ঘুরিয়ে সুয়ারের গভীরে তাকাল। সে বলল, তুমি যদি এখান থেকে রওনা দাও তবে 6ষ্ঠ মোড় থেকে বাম দিকে একটা গোপন রাস্তা আছে। সেখানে দীর্ঘদিনের মানুষের উপস্থিতির ছাপ আছে। আমি কয়েকদিন ঘোরার সময় সেটা খুঁজে পেয়েছি। আমার মনে হয় এটা ওই মেয়েটির সাথে সম্পর্কিত, তাই না? সেনর এর এখানে আসার কারণও কি সেটাই? গোপন রাস্তা? ডোয়াইন কিছু স্বীকার বা অস্বীকার করল না। সে সেনরকে হাসিয়ে বলল, তুমি কি নতুন কিছু খুঁজে পেয়েছ? ট্রিসি মাথা নাড়ল এবং বলল, একদমই না। হয়তো কোনো নির্দিষ্ট পাথওয়ে বা কোনো জিনিসের সাহায্য ছাড়া সেখানে ক্লু পাওয়া সম্ভব না। মারাডার পাথওয়ের কোনো ক্ষমতা নাকি হ্যাজেলের কাছে থাকা কোনো জিনিস? ডোয়াইন আর সেনরকে দিয়ে এই বিষয়ে কথা বলাল না। সে তার বুকে হাত রেখে হাসিমুখে মাথা নত করল। সে বলল, যেহেতু তুমি সুস্থ হয়েছ আমি নিশ্চিন্ত থাকতে পারি। কথা বলার সাথে সাথেই সে অদৃশ্য হয়ে গেল। ট্রিসি ভালো করে তাকাল, কিন্তু কোনো লাভ হল না। সে শুধু বুঝতে পারল সে যে অদৃশ্য সুতোগুলো ছড়িয়ে রেখেছিল তাতে বাতাসের ধাক্কা লেগেছে। সে নিশ্চিত হল যে সেনর সত্যিই চলে গেছে। এই সময় ডোয়াইন সেনরকে নিয়ে ম্যানহোলের কাছে ফিরে এল। সে ট্রিসির বলা সেই গোপন জায়গায় আর খুঁজতে গেল না। এর পেছনে 3টা কারণ ছিল। প্রথমত, সেটা 100 মিটারের বেশি দূরে ছিল। দ্বিতীয়ত, সে নিশ্চিত ছিল না যে সেখানে কিছু পাওয়া যাবে কিনা, কারণ সে মারাডার পাথওয়ের কেউ নয়। তৃতীয়ত, ট্রিসি তখনও আশেপাশে ছিল। রোববার সকালে ফর্সওয়াল স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠল। এক টুকরো টোস্ট চিবোতে চিবোতে সে তার মেইল বক্স থেকে কিছু চিঠি বের করল। কফির কাপ নিয়ে টেবিলের কাছে গিয়ে সে কাগজগুলো উল্টেপাল্টে দেখল এবং তার কাঙ্ক্ষিত একটা চিঠির জবাব খুঁজে পেল। বাকি কাগজ আর বিলগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ফর্সওয়াল খামটা ছিঁড়ে ফেলল। সে দ্রুত চিঠিটা পড়ল এবং অবাক হয়ে বিড়বিড় করল, টিচার কি ইতিমধ্যেই ব্যাকল্যান্ডে চলে এসেছেন? চিঠির এই লাইনটা পড়ার সময় তার মুখের টোস্টটা মাটিতে পড়ে গেল।